প্রতি রাতের মতোই নাগরিকদের ভাবনাগুলোকে একত্রিত করে আমরা নাগরিক ফোরামের পক্ষ থেকে নাগরিক ভাবনা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নাগরিকদের নানাবিধ কথা, খুলনার নানা সমস্যা এবং সম্ভাবনাময় এই শহরকে নিয়ে নাগরিকদের ভাবনাগুলো কি হতে পারে, সেই সমস্ত গুণীজনদেরকে নিয়েই আমাদের প্রতিদিনের আয়োজন নাগরিক ভাবনা। আমাদের স্টুডিওতে আজ যে সমস্ত অতিথি উপস্থিত হয়েছেন তাদের সাথেই প্রথমে পরিচিত হয়ে নিই। আমার হাতের ডান পাশে অতিথি হিসেবে আছেন শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। উপস্থিত রয়েছেন মোহাম্মদ নূর আলম শান্ত, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরাম। আমার হাতের বাম পাশে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুবল কুমার ঘোষ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আশ্বাস প্রকল্প। আরও উপস্থিত রয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান দিদার, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরাম। শুধু দর্শক, অতিথিদের সাথে আমাদের পরিচয় পর্ব শেষ হলো। আমরা এবার চলে যাব আমাদের সেই ভাবনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। আমরা প্রথমেই চলে যেতে চাই সুবল কুমার ঘোষ আপনার কাছে। সুবল কুমার ঘোষ, আপনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং দীর্ঘদিন যাবৎ আমরা জানি আপনি খুলনা এবং তথা দক্ষিণাঞ্চলের মানব পাচার নিয়ে কাজ করছেন। মানব পাচার বিষয়টি আসলে আমাদের এই অঞ্চলে বেশি একটা সামনে না আসলেও এটি প্রকট আকার, যেটি আপনার মাধ্যমে এবং আপনার সংগঠনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আপনি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও সুযোগ করেছেন এবং মানুষরা সেটাতে উপকৃত হচ্ছেন। আমাদের দর্শক আপনার কাছে জানতে চায় খুলনা অঞ্চলে মানব পাচার কি পরিমাণে হয়েছে এবং এদের পাচার হওয়ার কারণগুলো কি কি? ধন্যবাদ তুহিন ভাই এবং নাগরিক ফোরামকে এবং কেটিভিকে এই ধরনের একটা ভালো প্রোগ্রাম আয়োজন করার জন্য। এটা আসলে খুলনাতে একটা জনপ্রিয় প্রোগ্রাম বলে আমি মনে করি এবং এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। মানব পাচারের প্রথমে শুরুতেই আমাদের আসলে পাচারটা সম্পর্কে পরিষ্কার ধারণা দরকার। আমরা অনেকেরই ধারণা যে মানব পাচার মানে জোর করে কাউকে দেশের বাইরে বা কোথাও নিয়ে যাওয়া, এবং এটা সাধারণত বোঝা যায় বাইরে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যদি মানব পাচারের সংজ্ঞা দেখি, যে আমাদের একটা আইন আছে, মানব পাচার আইন ২০১২, সেখানে স্পেসিফিকভাবে বলা হয়েছে যে মানব পাচার হচ্ছে কাউকে প্রতারণা করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এবং তাকে নির্যাতন, সেটা মানসিক, শারীরিক, যৌন বা আর্থিক যে কোনো নির্যাতন করা, সেটা হচ্ছে মানব পাচার। সেটা দেশের ভিতরে হতে পারে এবং দেশের বাইরে হতে পারে। এবং মানব পাচার যতগুলো ব্যবসা আছে পৃথিবীতে, তার চেয়ে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট মানব পাচারে এবং বেশি লোকও এখানে কাজ করছে এই মানব পাচার বিষয়। এবং আপনারা যদি একটু দেখেন যে আমাদের দেশে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ বাইরে যাচ্ছে এবং আমাদের বর্তমানে আয়ের একটা বড় জায়গা হচ্ছে রেমিটেন্স, এবং আমরা তাদের রেমিটেন্স যোদ্ধা বলছি। এবং প্রতি বছর এই যোদ্ধারা বাইরে যাচ্ছে, ইনকাম করছে, বাংলাতে দিচ্ছে। এর মধ্যে থেকে কিছু অসাধু লোক তারা মানুষদের প্রতারণা করে বিভিন্ন আশা দিয়ে তার আশা নষ্ট করছে। বিশেষ করে দরিদ্ররা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি দেখি যে খুলনার কথা আপনি বললেন, খুলনায় যদি আমরা দেখি, আমরা কাজ করছি এই প্রকল্প, যে আশ্বাস প্রকল্প, এটা 1 বছরের মতো কাজ করছি। আমরা দেখেছি এখানে আমাদের 619 জনের মতো সার্ভাইভারকে আমরা শনাক্ত করতে পেরেছি। 619 খুলনাতে। এবং আপনি অবাক হবেন, তার মধ্যে প্রায় 77% হচ্ছে খুলনা কেসিসির থেকে, অর্থাৎ সিটি কর্পোরেশনের থেকে। এবং এদের মধ্যে একটা বড় অংশ প্রায় 70% হচ্ছে নারী। হ্যাঁ, এখন আমরা দেখেছি এই যে যারা পাচার হচ্ছে, তারা যদি আপনারা দেখি যে কোন ধরনের লোক আসলে পাচার হচ্ছে, আমাদের মূল পাচারের কারণগুলো হচ্ছে দারিদ্রতা এবং বেকারত্ব এবং প্রাকৃতিক দুর্যোগও কিন্তু একটা বড় অংশ।
এবং আমরা সবাই জানি যে বর্তমানে যে অনলাইনের মাধ্যমেও পাচারের সংখ্যা কিন্তু খুব বেশি হচ্ছে। আপনি যদি দেখেন পাচারের নতুন ট্রেন্ডগুলো দেখা যাচ্ছে, বাইরের অনেক দেশগুলো আসছে, এখানে বিয়ে করছে এবং নারীদের নিয়ে যাচ্ছে, 1-2 বছর পরে আবার সেই নারীরা নির্যাতিত হচ্ছে, আবার ফিরে আসছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ এখন কিন্তু দেখছি। এই যে পাচার হচ্ছে যারা এই পাচার হওয়া আপনি বলছেন যে 619 জনের মতো, এদেরকে ফাইন্ডিং করেন কি করে আপনারা? আচ্ছা, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আমাদের কর্মীরা আছে, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী প্রতিটা ইউনিয়নে একটা মানব পাচার প্রতিরোধ কমিটি থাকবে, প্রতিটি উপজেলায় একজন মানব পাচার প্রতিরোধ কমিটি থাকবে, এবং ইউনিয়নের কমিটিতে চেয়ারম্যান, সভাপতি এবং বিভিন্ন ক্যাটাগরির লোক, প্রায় 30-35 জনের মতন ওই কমিটির সদস্য। সেখানে সব শ্রেণীর আছে, ইমাম থেকে শুরু করে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, স্কুল টিচার, এই ধরনের সব। এবং উপজেলায় যেটা ইওনো থাকবে, এবং জেলা পর্যায়ে একটা মানব পাচার প্রতিরোধ কমিটি আছে, যেটা সভাপতি আমাদের মাননীয় ডিসি। কেউ পাচার হলে আপনারা এটা কিভাবে অনুসন্ধান করে বের করেন যে এই দেশে পাচার হয়েছে, এবং সেখান থেকে আপনারা তাকে কিভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেন? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের এই কমিটি আছে, সাথে সাথে আমাদের আরেকটা প্রতিটা জেলায় কমিটি আছে, যাদেরকে আমরা বলি মানব পাচার প্রতিরোধের সক্রিয় কর্মী। এর একটা ইয়ুথ গ্রুপ, এরাই কিন্তু এলাকায় সব কাজের সাথে যুক্ত থাকে, এবং তার কোনো লোক যদি বিদেশ যায় এবং বিদেশ থেকে আসে, তারা কিন্তু সেই সব লোকের সাথে কথা বলে, এভাবে তাদেরকে ফাইন্ড আউট করে আসলে কারা পাচারের শিকার হয়েছে। এবং যারা পাচারের শিকার হয়, বিশেষ করে দরিদ্ররা, তখন তাদেরকে রেফার করা হয় হচ্ছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেবায়। সেক্ষেত্রে আমাদের আশ্বাস প্রকল্পেই একটা পার্ট আছে, যেখানে এই দরিদ্রদেরকে সহযোগিতা করা হয়, তাদেরকে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া হয়, এবং তাদের যেসব সেবা, স্বাস্থ্যসেবা বা অন্যান্য সেবাগুলো দেওয়া হয়, সাথে সাথে তারা যাতে আবার ঘুরে দাঁড়ায় সেই জন্য তাদেরকে ছোট ব্যবসার প্রশিক্ষণ এবং একটা ব্যবসা। এটা তো তারা ফিরে আসার পরে, কিন্তু দর্শক আপনাদের কাছে জানতে চাচ্ছে যে আপনার দেশের বাইরে, আমি দেশের ভিতরে না, দেশের বাইরে যারা পাচার হয়ে থাকেন, তারা কোথায় কিভাবে আছে, এই অবস্থানটা নির্ণয় কিভাবে আপনারা করেন, আর হচ্ছে ওই দেশ থেকে আপনারা কিভাবে আবার বাংলাদেশে ফিরিয়ে আনেন? ধন্যবাদ। আসলে যদি কোনো পরিবার তারা অভিযোগ করে, শান্ত পরিবারগুলোই শান্ত অভিযোগ করে যে তার পরিবারের সদস্য ওই দেশে, যে কোনো একটা দেশে নির্যাতিত হচ্ছে, এই খবর আমরা পাওয়ার সাথে সাথে বাংলাদেশ, এটা পরিবার থেকে পেয়ে থাকি? জি, আচ্ছা। পাওয়ার সাথে সাথে আমরা সেই ডকুমেন্ট সহ সেগুলো সংগ্রহ করি, এবং বাংলাদেশ সরকার সহ কিছু এনজিও আছে যারা সরাসরি উদ্ধার কাজে সহযোগিতা করছে, যেমন ব্র্যাক করছে, রাইটস যশোর করছে, বাংলাদেশের গভর্নমেন্ট করছে। আমরা সেই সব জায়গাগুলো তাদের সাথে কাজ করি, এবং সেই করে এটা আসলে ফিরিয়ে আনি। এর জন্য যেমন এই যে মানব পাচার আপনারা ফিরিয়ে আনছেন এবং আবার সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন, সবগুলোই একটি ভালো দিক। আপনার কি মনে হয় যে আপনি এই কাজ করতে যেয়ে, মানব পাচার প্রতিরোধ করতে যেয়ে কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন? জি, মানব পাচার প্রতিরোধে বাধার সম্মুখীন বলতে, মানব পাচার কিন্তু একটা সংঘবদ্ধ অপরাধ, এবং এমন লোক এর সঙ্গে যুক্ত আছে। যেমন আমরা যদি মনে করি যে ধরেন সারা বাংলাদেশে প্রায় 6,000-এর মতো এজেন্সি আছে যাদেরকে সরকারের লাইসেন্স প্রাপ্ত, তারাই শুধু পাঠাতে পারে। আপনি যদি খুলনার প্রেক্ষাপট দেখেন, খুলনায় কিন্তু এমন ডাইরেক্ট কোনো এজেন্সি নাই যারা বিদেশে পাঠায়, অর্থাৎ সব ঢাকায়। তাহলে খুলনার যে একেবারে ইউনিয়ন পর্যায়ের একটা লোক যখন যায়, সে কিন্তু এজেন্সিকে আসলে চেনে না, সে চেনে একটা লোকাল দালালকে। লোকাল দালাল তাকে মূলত তার সাথে যোগাযোগ করে, তাকে বিভিন্ন প্রলোভন দেখায়, এবং তার কাছ থেকে যে অর্থটা নেয় তার কোনো ডকুমেন্টস থাকে না। এটা প্রতিরোধ কিভাবে করেন আপনারা? আমরা এর প্রতিরোধ হিসেবে আমরা সচেতনতামূলক কার্যক্রম মূলত প্রতিরোধ করতে যে প্রশাসন কি আপনাদেরকে প্রশাসনে কি যথাযথ সহযোগিতা আপনারা পাচ্ছেন বলে মনে করেন? অবশ্যই যে কমিটিগুলো আছে। ধন্যবাদ জেলা সুবল পর্যায়ে। কুমার, আমরা আবারও আসবো আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমি অন্য অতিথির কাছে চলে যাব। সেটি হচ্ছে এই মানব পাচার প্রতিরোধের জন্য আগামী নেতৃত্বের কাছে
খুলনা শহরের আগামী নেতৃত্ব যারা দিবেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা দেখেন, আমরা যদি জরিপ দেখি আমাদের ইয়ুথ কিন্তু 28%। আবার এটা যেহেতু 2022-এর জরিপ, কিন্তু বর্তমানে আমরা বলছি এটা 38% ইয়ুথ, অর্থাৎ বড় একটা অংশ কিন্তু ইয়ুথ। তাদের অবশ্যই এখানে সচেতনতায় কাজ করতে হবে এবং তাদের সচেতন হতে হবে। আমাদের জনসংখ্যার না, আগামী নেতৃত্বে যারা আসবেন, খুলনা শহরকে যারা নেতৃত্ব দিবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি যে এই প্রতিরোধ করবার জন্য? আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা প্রতিটা এলাকায়, আমরা যদি নাগরিক ফর্ম ধরি, নাগরিক ফর্ম প্রতিটা এলাকায়, বিশেষ করে যেসব জায়গাগুলো পাচারের ঝুঁকি রয়েছে সেই সব এলাকাগুলোতে বেশি পরিমাণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে যে বিদেশ যাওয়ার যে 13টা বৈধ ধাপ আছে, যে আগে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইনি ধারাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে না, অনুসরণ করাটাই এই আপনার 13টা ধাপ, প্রত্যাশা 13টা থাকবে ধাপের আগামী। মধ্যে প্রথম ধাপটা হচ্ছে আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আমি আমার বিদেশ যাওয়ার আসলে আমার প্রয়োজন আছে কি না, আমার আর্থিক বিষয়, আমার এখানের স্ট্যাটাস, এই সব কিছু বিবেচনা করে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আসলে আমি বিদেশ যেতে চাই কিনা। হ্যাঁ, ধন্যবাদ সুবল কুমার, আমরা আসবো আবার আপনার কাছে। আমি চলে যেতে চাই এবার মোহাম্মদ নুর আলম শান্ত আপনার কাছে। নুর আলম শান্ত, আপনি তো সভাপতি 6 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের, এবং নাগরিক ফোরামের একজন নেতা হিসেবে আপনি অত্র অঞ্চলে প্রতিষ্ঠিত। এছাড়াও নাগরিক বিভিন্ন কার্যক্রম আপনি করে থাকেন খুলনা শহরে। আপনার কি মনে হয় খুলনা শহর একটি সুপরিকল্পিত শহর হিসাবে পরিগণিত হয়েছে? ধন্যবাদ ইকবাল হাসান তুহিন ভাই, আমাদের সঞ্চালক এবং নাগরিক ফোরামের সদস্য সচিব। আমার পাশে আছেন শেখ আশরাফুজ্জামান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি। আমার সামনে আছেন সাইদুজ্জামান দিদার ভাই, 6 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক। আছেন সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের কোঅর্ডিনেটর। আসলে খুলনা তো অনেক পুরনো একটি শহর। এই শহরে আমাদের মানে হৃদয়ের, আমাদের নারীপোতা শহর। আমরা এখানকার মানুষ, আমরা চাই যে এই জায়গাকে সুন্দরভাবে বসবাসযোগ্য করার জন্য। নাগরিক ভাবনার দিক থেকে আমরা এখনও অনেক দিকে পিছিয়ে আছি বলতে সভ্য নাগরিক হিসাবে এই শহরটা যেভাবে হওয়া উচিত ওইভাবে এখন বর্তমানে নাই। দ্বিতীয়ত শিক্ষা সংস্কৃতির দিক থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। অবকাঠামোর দিক থেকেও বললে আমরা দেশের অন্য অন্য অঞ্চলের চাইতে খুলনা যেভাবে হওয়া উচিত ছিল তার ধারে কাছেও নেই। শিল্পনগরী খুলনা আজকে মৃত নগরীতে পরিণত হয়েছে। এই পর্যন্ত খুলনাতে যত নেতৃত্ব আসছেন তারা তাদের সঠিক কাজটা করে যেতে পেরেছেন বলে আমি মনে করি না। এ পর্যন্ত যত নেতৃত্ব এসছে আপনি সঠিকভাবে কাজ করতে পারেননি তারা, এটা আপনি মনে করছেন, কিন্তু আপনার কাছে এরকম মনে হওয়ার কারণটা কি? ব্যর্থতা কোথায়? ব্যর্থতা বলতে ভাই, যদি সদিচ্ছা না থাকে তাহলে কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না। খুলনাকে গড়ার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার ছিল সেটাই আসে নাই। যাদের মধ্যে খুলনাকে বলিষ্ঠ ওন নেতৃত্ব করার মতো, আসেনি। হ্যাঁ, খুলনাকে ওন করে এমন বলিষ্ঠ নেতৃত্ব খুলনায় আসে নাই। যারা আসছেন তারা আসলেই খুলনার লোক ছিলেন না। আমরা যদি এটা মনে একটি বিষয়। হ্যাঁ, আমরা যদি মনে করি যে খুলনাকে যারা হৃদয়ে ধারণ করে, খুলনাকে যারা মনে প্রাণে ভালোবাসে, এমন নেতৃত্ব যদি আসে তাহলে হচ্ছে খুলনাকে গড়ে তোলা সম্ভব। নুর আলম শান্ত, আমরা আরেকটু বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আপনি যে শহরে বাস করছেন সেই শহর এখন আতঙ্কের নগরী হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা, শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় এটি আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন আপনার এই শহরকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ প্রশাসন নিতে পারছেন? না, আমি এটা কখনোই মনে করি না। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি যে এই খুলনা শহর সবসময় ছিল শান্তির শহর, বসবাসযোগ্য একটি শহর। দিনে দিনে এটি এমন একটি পর্যায়ে চলে আসছে, আসলে সন্ধ্যার পর থেকেই খুলনা নগরীর মানুষ আতঙ্কিত হয়ে থাকেন। এই পর্যন্ত এই 5ই আগস্টের পর থেকে খুলনায় 159 জনের মতো বোধহয় নিহত হয়েছেন আত্মহত্যাগুলিতে। ওটা তথ্যগত ভুল থাকতেও পারে, সেটি বিষয় না। আমাদের যেটি হচ্ছে যে আতঙ্কের নগরী থেকে আমাদের উত্তরণের উপায় কি, এবং পুলিশ প্রশাসন আমাদেরকে কি পরিমাণ সহযোগিতা দিচ্ছে? পুলিশ প্রশাসনের দিকে বলতে গেলে আসলে পুলিশ তো একটি
5ই আগস্টের পরে একটা না, আপনি কি মনে করছেন যে পুলিশ প্রশাসন সঠিকভাবে সুচারুভাবে কাজ করতে পারছেন ভয় ভীতি না, আমি এটা মনে করছি না। উঠে উঠে? পুলিশ প্রশাসন তার সঠিক দায়িত্ব পালনটা করতে পারছেন না। তার জনবল সংকট, নানান ধরনের আস্থার সংকট, অনেক কিছুর মধ্যে দিয়ে তারা যাচ্ছে, যে কারণে তারা ঠিকমতো করতে পারছে না। এলাকায় শুধু না, সন্ত্রাসী না, চোর, এই যে বাইক মানে চোর, ছিনতাইকারী, নানান ধরনের অপকর্ম যারা করছেন তাদেরকে তারা নিবৃত্ত করতে পারছেন না। ধন্যবাদ শান্ত। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সাইদুজ্জামান দিদার আপনার কাছে। সাইদুজ্জামান দিদার, আপনি তো সাধারণ সম্পাদক 6 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের। দিদার, আপনার কাছে আমরা একটি জিজ্ঞাসা দর্শক জানতে চান এবং দর্শক দেখছেন, অনেক এই প্রজন্মের দর্শক দেখছেন এই অনুষ্ঠানটি। এই প্রজন্মের একজন মানুষ হিসেবে স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার স্বাদটা কি পূর্ণভাবে আমরা পাচ্ছি? ধন্যবাদ তুহিন ভাইকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, পাশাপাশি নাগরিক টিভির কর্তৃপক্ষ সহ দর্শকদের ধন্যবাদ, এবং এখানে আমার সে পাশে যারা উপস্থিত আছেন। একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতা পেয়েছি, সত্যি কথা, আজকে এত বছর পার হয়ে গেল, কিন্তু স্বাধীনতা আমাদের পরেও যারা স্বাধীন হয়েছে তারা অনেক উন্নত আমাদের থেকে। আমাদের মধ্যে দেশপ্রেমের অনেক ঘাটতি, আর এটাই হচ্ছে মূল ব্যাপার। আজকে আমি নিজেই ভালো না, আমি যদি ভালো হই, আমরা নাগরিকরা যদি ভালো হই, এ দেশ ভালো হতে বাধ্য। আমি অনেক দেশে দেখেছি যে আমরা সচেতন না। আমরা নাগরিকরা যদি সচেতন হই, আমাদের নেতৃবৃন্দ সচেতন হবে, দেশ সুন্দর হবে। আজকে যে সমস্ত নেতৃবৃন্দ রাষ্ট্র পরিচালনার জন্যে বিগত দিনে এই বাংলাদেশে আমরা দেখেছি, তাদের মধ্যে দেশপ্রেমের অনেক ঘাটতি, যার কারণেই আজকে এই দেশ পিছিয়ে আছে। আজকে যারাই ক্ষমতায় গিয়েছে, আমি একটি কথা বলতে চাই, এখন নির্বাচনের সময় নেতৃবৃন্দ নাগরিকদের পাশে যেভাবে গিয়ে ভোট চাচ্ছে, যেভাবে গিয়ে নাগরিকদের পাশে আছে ভোটের জন্যে, ঠিক এই নেতৃবৃন্দগুলো ভোটের পরে যদি বছরের 6 মাস অন্তত এইভাবে নাগরিকদের পাশে থাকতো, তাহলে নাগরিকদের সুবিধা, নাগরিকদের দুঃখ দুর্দশা, নাগরিকদের প্রয়োজন, এগুলো তারা জানতো, এবং এটা যদি মূল্যায়ন করতো, তাহলে শুধু শহর সমাজ না, গোটা দেশটাই পরিবর্তন হয়ে যেত। শুধু দর্শক, আপনারা শুনলেন এই প্রজন্মের মানুষের কথা, যে স্বাধীনতার স্বাদ এখনো পূর্ণাঙ্গভাবে আমরা পেতে পারিনি। এর কারণ হচ্ছে ভোটের সময় যে সমস্ত নেতৃবৃন্দ নাগরিকদের পাশে এসে ভোট চান, ভোটের পরে তাদেরকে ওই সমপরিমাণ সময় নাগরিকরা পাশে পান না, যার কারণে নাগরিকদের দুঃখ দুর্দশাগুলো লাঘব অনেকাংশেই কম হয়ে থাকে। আমরা আবারও সাইদুজ্জামান দিদারের কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইব। আপনি আপনার ওয়ার্ডে যে কাজ করছেন এবং কাজ করার ক্ষেত্রে যে সমস্ত আপনার আগামী দিনে যা নেতৃত্বের কাছে যে সমস্ত প্রত্যাশা করছেন, এই প্রত্যাশা পূরণ যদি নেতৃত্ব না করতে পারেন, সেক্ষেত্রে নাগরিক হিসেবে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমি নাগরিক ফোরামের একজন নেতা হিসেবে আমি সর্বপ্রথম আমার সভাপতি এবং তাদের নিয়ে পাশাপাশি নাগরিক ফোরামের যে সমস্ত সদস্য, আমাদের নাগরিকদের যে প্রাপ্তি, আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত, আমি সমস্ত নাগরিককে আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদের নাগরিক অধিকার যেটা, এটা আমরা বুঝে পাওয়ার ব্যাপারে সচেতন করব। সত্যি কথা বলতে কি, আমরা কর দেই, দেশে খাজনা দেই, কর দেই, আমরা কী জন্যে দেই? সেবা পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বেসিক্যালি আপনি একটা সরকারি অফিসে গিয়ে দেখবেন যে আমরা সেবা থেকে বঞ্চিত। মানে কর খাজনা সব কিছু দিয়ে যাও, সেবা সেটা কি খায় না মাথায় দেয়, ব্যাপারটা এরকম। তো আমরা নাগরিকরা নাগরিক সেবা থেকে বঞ্চিত। একটা সরকারি অফিসে গেলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে যারা পরিচয় দেয়, আসলে তারা প্রজাতন্ত্রের কর্মচারী না, তারা মানে এই যে রাজা। নাগরিক সেবা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, আপনি একজন নেতা হিসেবে সেটি বুঝতে পারছেন, অনুধাবন করছেন যে আমরা নাগরিক সেবা, আমাদের যে পরিমাণ সেবা পাওয়ার কথা, সেই সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনার শিকার হওয়ার পরে আপনি নাগরিক নেতা হিসাবে
কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন? সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা তৈরি করা। আমাদের একটা জিনিস অভাব, যেটা হচ্ছে মানে আমাদের একে অন্যের প্রতি আস্থা কম। আমরা সমষ্টিগতভাবে কোনো জিনিস বলি না। দেখা গেলো এটা আমার সমস্যা, আপনি আমার পাশে থাকবে না। আমি সর্বপ্রথম চেষ্টা করব নাগরিকদের অধিকারের ব্যাপারে সচেতনতা তৈরি করা, এবং এই সমস্যাগুলো আমরা যে নেতৃবৃন্দ বা নাগরিক যে আগামী নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে আপনার প্রত্যাশা এরকমই থাকবে? তাদের কাছে আমার প্রত্যাশা যে জনগণের আকাঙ্ক্ষার মূল্যায়ন করা, জনগণের পালস বোঝা, জনগণের আকাঙ্ক্ষার মূল্যায়ন করা, জনগণের চাহিদাটা পাঁচটা বোঝা। ধন্যবাদ দিদার, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই শেখ আশরাফুজ্জামান আপনার কাছে। আশরাফুজ্জামান, আপনি তো বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি। খুলনার নানা আন্দোলনের সাথে আপনি জড়িত। আন্দোলন কারণ কি? আমার অধিকার থেকে বঞ্চিত বিধায় আমরা আন্দোলনে নেমে থাকি। খুলনার কোন কোন অধিকার থেকে বঞ্চনার ফলে আপনি আন্দোলনগুলোতে নামছেন? ধন্যবাদ উপস্থাপককে, কেটিভিকে ধন্যবাদ, সহ আলোচক এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমি যদি ধরি, প্রথমেই আমি 1971-এর মহান মুক্তিযুদ্ধে আর একটু পরেই বিজয় দিবসের দিন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমার কথা শুরু করতে চাই। প্রথমত দেখেন, খুলনা একটি শিল্প এবং বন্দর নগরী। আমরা চেয়েছিলাম স্বাধীনতার 54 বছর পরে আমার এই এলাকায় সমস্ত, বিশেষ করে মোংলা বন্দর, শিল্প কলকারখানা, সাংস্কৃতিক, খেলাধুলা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে সন্ত্রাসমুক্ত, এই বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু কাজ করি। কিন্তু কাজ করতে যেয়ে আমরা যেটা দেখছি, আমার খুলনাতে আমরা যা কিছু চাই সে চাওয়াটা অনেক পরে আমরা পাই, এবং সেই চাওয়াগুলোর মধ্যেই অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়, ব্যারিয়ার তৈরি হয়, যেগুলো বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে বাস্তবায়িত হয়, খুলনাতে কিন্তু বাস্তবায়িত না। এমনি করে যদি আমরা উদাহরণ দেই তাহলে বলবো, আমার স্বাস্থ্য বিভাগে যদি বলি, আমাদের একটা 500 বেডের হাসপাতাল আছে, যেখানে 2000-এর উপরে রুগী ফ্লোরিং করে, বিছানায় থাকে। এই স্বাস্থ্যসেবার কথা যদি আমরা বলি, ক্যান্সার ইনস্টিটিউটে এখনও চালু করতে পারে নাই স্বাস্থ্যসেবা। সেখানে আমরা বলেছি, এই যদি বলি 84 সালে এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল কিন্তু সরকার উঠে নিয়ে যায়, খুলনাবাসীর আন্দোলনের ফলে আবার সেটা প্রতিষ্ঠিত হয়। আমরা এখানে মানুষের বিনোদনের জন্য নব থিয়েটার হবে, সব বিভাগে হয়, আমার খুলনা বিভাগে হয় না। আমি একটু থামিয়ে বলছি, এই নব থিয়েটার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে খুলনার জায়গা অধিগ্রহণকৃত জায়গাকে রেখে অন্যত্র চলে গেল, এ প্রসঙ্গে আপনি যদি একটু বিস্তারিত বলেন। জানেন, এই প্রকল্প রাজশাহীতে, বরিশাল সব জায়গায় হয়ে গেল। আমাদের এখানে যে জায়গা আছে সেটা হলো আপনার ওই পিডব্লিউডির জোড়া গেটের ওখানে, ওই জায়গাটা দখল কিন্তু দেওয়ার পরেও, যেহেতু পাস্ট গভর্নমেন্ট চলে গেল, আসলো 5ই আগস্টের পরে সরকার, এইটা তারা বারবার বন্ধ করে দিতে চায়। আমরা বহুবার এইটা আন্দোলন সংগ্রাম করে জেলা প্রশাসকের মাধ্যমে এবং সচিব পর্যায়ে আমরা বলেছি, প্রকল্পটি অন্তত বাস্তবায়িত না হোক, এটা যেন চালু থাকে, পরবর্তী সরকার আসলে যেন এটা চালু করতে পারে। এই অবস্থায় এই নব থিয়েটারটা এটা আছে। তো আমরা যতদূর জানি যে নামের একটি না, এখন খুলনা নব থিয়েটার, এটার নাম এখন নাই। যদি আমি বলি তাহলে বলতে হবে এটির জন্য কেন আন্দোলনে আপনারা মানে সরব ভূমিকায় থাকতে পারলেন না? আমরা সরব ভূমিকায় আমরা থেকেছি, এবং শেষ পর্যন্ত এই প্রজেক্টটা যাতে বাতিল না হয় সেজন্য প্রজেক্ট আসছে। নির্বাচিত সরকার আসলে বাজেট দিলে এটা বাস্তবায়িত হবে। খুলনাবাসী আশাবাদী নব থিয়েটার খুলনায় প্রতিষ্ঠিত দ্বিতীয়ত হবে। একটা বিষয় আমি বলি, দেখেন, নীলফামারীতে 1000 বেডের হাসপাতাল হচ্ছে, আমরা সাধুবাদ জানাই। আমাদের নামের কোনো বিষয় না, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এখনও জমি অধিগ্রহণ হয় নাই, কিন্তু সিলেটে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, চিটং শুরু হয়েছে। তাহলে আমাদের অবস্থাটা কোথায়? একটু আগে একজন আলোচকের কাছে আপনি জিজ্ঞাসা করছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আমি যদি বলি স্বাধীনতা উত্তর, যদি আমি বলি
তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দগুলো পলিটিক্যাল কমিটমেন্টের বিষয়, কারণ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রকল্প কিন্তু বাস্তব হয় না। প্রকল্প যারা তৈরি করেন তাদের কাছে যারা জনপ্রতিনিধি হন, জনপ্রতিনিধি তার মানে কি, আমাদের খুলনাটা 6টা সিট, এই 6টা সিটে আমাদের খুলনার যে 30 লক্ষ ভোটার আছে, সেই ভোটারদের প্রতিনিধি তারা পার্লামেন্টে যাবেন, যে তার এলাকার কথা বলবেন। তারা তো গম ভাগ আর ওই চাইল ভাগের জন্য ওখানে পাঠানো হয় না। তাদের এখানে কি কি অবস্থা আছে, কোন প্রজেক্ট হলে কর্মসংস্থান হবে, কোন প্রজেক্ট হলে আমাদের সাংস্কৃতিকভাবে আমরা ডেভেলপ করব, কোন প্রজেক্ট হলে আমার খেলাধুলা, যদি খেলাধুলার কথা বলি আমি আরেকটা থেকে আরেকটা চলে যাচ্ছি। আমাদের খুলনা স্টেডিয়ামটা কিন্তু পূর্ণাঙ্গ না। আমাদের বিভাগীয় স্টেডিয়ামটা আন্তর্জাতিক মানের হয়েছিল, আজকে 12-13 বছর 15 বছর খেলাধুলা হয় না, ওটা আর আন্তর্জাতিক, ওখানে কোনো আর খেলাধুলা হবে না। খুলনাবাসী কোনো তো সুফলই ফলে পাচ্ছে না। আমরা খুলনাবাসী যে তিমিরেই থাকি সেখানেই থাকে। এবং আপনারা জানলে শুনলে অবাক হবেন যে খুলনায় একটা বিমানবন্দরের জায়গা 700 একর জায়গা, এটা একর করা, মাটি ভরাট। দুর্ভাগ্য হলো পাস্ট গভর্নমেন্ট এটা কী করলো, পিপিপিতে দিল। পিপিপিতে কোনো দিন বিমানবন্দর হয় না। আমরা বলেছিলাম এটা জিওবিতে হোক, তাহলে এটা 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে হবে। বিমানবন্দরটা কাদের জন্য, যারা দ্রুততর সময় বিনিয়োগ করে আবার চলে পাশে আমার মোংলা বন্দর। তাহলে আমরা কোথার থেকে কোথায় যাই, একটা থেকে একটা আমাদের খুলনায়। সেখানে কি হলো, একটা মিটিং হলো সিটি মেডিকেল সিটি ইনে, সেখানে কয়েক সচিব এসে বললো যেখানে যদি বিমানবন্দর হয় তাহলে সুন্দরবনে কোনো পশু পক্ষী থাকবে না। তাহলে এত কোটি টাকা ইনভেস্ট করলেন কেন, আর আজকে এসে এটা ব্যারিয়ার। ফলে আমরা যদি মনে করি, দ্বিতীয় হলো খুলনা কিন্তু একটা সমস্যা বহুল শহর, যেটা লবণাক্ত। আমাদের অনেক ইন্ডাস্ট্রি কিন্তু হয় না লবণাক্তের কারণে। দ্বিতীয় হলো 2003, 4, 5 সন্ত্রাসের নগরী ছিল, যেটা খুলনা শহরে আমরা দিনই দুপুরে বেরোতে ভয় পাতাম। এখনও ঠিক অবস্থায় আমরা এই গত 16 মাস না 17 মাসে এই সরকার আছে, 48 জন খুলনায় সন্ত্রাসীর সাথে নিহত হয়েছেন এবং 100-র উপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। তো এইটা যদি আমাদের শহরে হয় তাহলে যারা বিনিয়োগকারী তারা কিন্তু সহজে বিনিয়োগ করতে আসে না। এবং আমরা মনে করি যে খুলনার শহরে যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি বলি প্রেস ক্লাব আছে, চেম্বার আছে, বার আছে, এই প্রতিষ্ঠানগুলো যত শক্তিশালী হবে তত সেই এলাকার উন্নয়ন কিন্তু ত্বরিত হয়। এবং আমাদের এই এলাকার মানুষ যারা রাজনীতি করেন, রাজনৈতিক ভাবনা যদি আমি বলি, তাহলে আমাদের জাতীয় পর্যায়ে যে নেতা, সে নেতারও কিন্তু আমাদের অভাব আছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে যদি নেতৃত্ব না থাকে তাহলে অনেক প্রজেক্ট আনা কঠিন হয়ে যায়, কারণ সবাই তো সবার এলাকার উন্নয়ন। খুলনা থেকে তো জাতীয় পর্যায়ে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব না অভাব থাকার ফলেই আমাদের এই দুরবস্থা। শিক্ষার কথা যদি বলি তাহলে দেখবেন 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি, 61 সালে হয় রাজশাহী ইউনিভার্সিটি, আমার খুলনায় হয় 90 সালে। কিভাবে আমাদের এখানে শিক্ষার হার, আমরা খুলনার থেকে যারা শিক্ষা গ্রহণ করতো উচ্চতর শিক্ষা, তারা রাজশাহী যেত, কেউ ঢাকায় যেতে পারতো না, কারণ ঢাকায় 15-16 ঘন্টা। তারপর অর্থনৈতিক সমস্যা, সব বিষয়গুলো আমরা যদি ধরি, যেমন আমি আরও একটু প্রবলেম বলি, কেসিসি এবং কেডিএ এটা একটা টাগ অফ ওয়ার, অর্থাৎ দুটোই সেবামূলক প্রতিষ্ঠান। কেসিসি জন্ম থেকে মৃত্যু তার সেবা দেওয়ার দায়িত্ব, আর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে তার এলাকার সার্বিক উন্নয়ন করবে। আমাদের ইতিমধ্যে কেসিসি হরিণটানা থানা, লবণচোরা এবং আড়ংঘাটা 3টি থানা আমাদের হয়েছে, কিন্তু এটি কিন্তু এখনও সিটি কর্পোরেশন আওতা হয়েছে না থাকার ফলে কি হচ্ছে, যত্রতত্র অননুমোদিত বড় বড় বিল্ডিং হাইরাইজ হচ্ছে। কি হবে ভবিষ্যতে, এখানে লাইটিং, পরিবেশ, রাস্তা এগুলো আর হবে না। তাহলে এবং আমি ওই প্রসঙ্গে আসছি, আপনার যে সমস্ত খুন এবং হত্যাকাণ্ড অধিকাংশ কিন্তু মাদক এবং অর্থের ভাগাভাগি নিয়ে, এবং মাদক কিন্তু এখন ঘরে ঘরে। এবং আপনি যদি যান খুলনা শহরে প্রত্যেক পাড়ায় অন্ধকারে দেখবেন টিনেজার ছেলেরা আপনার মাদকে আসক্ত। এবং আরও দেখবেন, আমি নিজেও দেখেছি, শিববাড়ি মোড়ে আমাদের উন্নয়নের অফিস ছিল, সেখানে ছোট ছোট ছেলেরা জুতোর যে শুকতলা আটা ওই দিয়ে হলো তারা নেশা করে। ফলে আমরা খুলনা শহরের পরিবেশ পরিস্থিতি আমরা যদি মনে করি যে একটা আধুনিক শহর আমরা গড়ে তুলব, তাহলে আমার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পরিবেশ সবগুলো একটা সুন্দরভাবে। এবং আপনি তা ভাবলে অবাক হবেন যে বাংলাদেশে আমরা ভাগ্যবান, আমাদের ভৈরব, রূপসা এবং ময়ূর নদী, চারিদিক দিয়ে নদী পরিবেষ্ট, যেখানে নদী আমাদের জীবন, নদী আমাদের সভ্যতা, নদী আমাদেরকে
সভ্যতা শেখায় যে নদীকে আমরা রক্ষা করতে পারছি না, নদীগুলো নাব্যতাহীনতায়। এখন রূপসায় কিন্তু ব্রিজ করার পরে অনেক জায়গায় কিন্তু আপনার নেভিগেশনটা যদি সচল না থাকে, তাহলে আমার মোংলা বন্দরের সঙ্গে অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। ফলে এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো আমি তুলে ধরলাম আলোচনার মধ্য দিয়ে। আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি? আগামী নেতৃত্বের কাছে প্রত্যাশা হলো এই, যারাই নির্বাচিত হবেন সেই নেতৃবৃন্দ আগে তিনি তার এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চিহ্নিত করে পার্লামেন্টে ৭১ বিধিতে একটা বিধি আছে যে কোনো বিষয়, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ৭১ বিধিতে যে কোনো সময় পার্লামেন্টে কিন্তু আলোচনা করা যায়। সেজন্য আমি মনে করব আমাদের ৬ জন এমপি হবেন, তারা ৭১ বিধিতে আমাদের এলাকার যে বিষয়গুলো, সমস্যাগুলো আছে জনগুরুত্বপূর্ণ, যেখানে আমাদের নাগরিকদের সমস্যার সমাধান হবে, কর্মসংস্থান হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এইগুলো তুলে ধরে যদি চিহ্নিত করতে পারেন, তাহলে আগামী দিনে আমরা যে প্রত্যাশা করি নাগরিকরা, সেটা আমরা সফল হব। ধন্যবাদ আশরাফুজ্জামান, অনেক মূল্যবান কথা আপনি বললেন এবং দর্শক আপনারা শুনলেন খুলনার উন্নয়নের বাধা কোথায়, খুলনার সম্ভাবনাময় শহর হওয়া সত্ত্বেও খুলনার উন্নয়ন কেন হচ্ছে না। আমরা আশা করছি আগামী নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশাগুলো পৌঁছে যাবে এবং আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারা এগুলো সমাধান করবেন। আমরা চলে যাব এবার আবারও মোহাম্মদ সাইদুজ্জামান দিদার, আপনার কাছে 1 মিনিটে আপনি সারবেন। খুলনার যে সমস্ত সমস্যা আমরা সাধারণত খালি চোখে দেখি, অনেক সমস্যা আমরা দেখতেও পাই না, কিন্তু অনুভূত হচ্ছে আমাদের এই সমস্যাগুলো। যেমন বায়ু দূষণ একটি আমাদের এখন বৃহৎ সমস্যা খুলনার জন্য একটি দাঁড়িয়েছে। আপনি আগামী নেতৃত্বের কাছে প্রত্যাশাগুলো কি রাখেন? খুলনাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য নেতৃত্ব কি ধরনের হওয়া উচিত? ধন্যবাদ। আগামী দিনে যে নেতৃত্ব আসবে, যারা ক্ষমতায় আসবে বা খুলনার প্রতিনিধিত্ব করবে, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সর্বপ্রথম আমাদের এই শিল্পনগরী হিসেবে খ্যাত যে জিনিসটা, আমাদের শিল্পগুলো চালু করা। শিল্প যদি চালু হয় সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। অর্থের তারল্যতা যেখানে থাকবে, মানে আর্থিক পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে এ শহর অনেক সুন্দর হয়ে যাবে। এই শিল্পনগরী যেন আগের শিল্পনগরীতে পরিণত হয়, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ সাইদুজ্জামান দিদার। আমরা সুবল কুমার ঘোষের কাছে যাব। সুবল কুমার ঘোষ, আপনি বলছিলেন যেমনটি, সেটি হচ্ছে যে মানব পাচারের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আপনি দর্শকদের জানিয়েছেন এবং মানব পাচার রোধে অনেক সমস্যাও রয়েছে এবং রোধ করতে যে অনেক বাধা বিপত্তি রয়েছে। এই বাধা বিপত্তি কাটিয়ে উঠবার জন্য আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি, বা আপনার সংগঠন থেকে বা আপনার প্রজেক্ট থেকে যে কাজগুলো করছেন এই কাজগুলো কি পরিমাণে সহযোগিতা পেলে আপনি এটি সম্পন্ন করতে পারবেন সুচারুভাবে? ধন্যবাদ। আমরা আশা করছি যারাই নির্বাচনে বিজয়ী আসবে, আমরা, আপনি জানেন যে আমরা কিন্তু সেকেন্ড টাওয়ারে আছি। মানব পাচার যে টিপ রিপোর্ট হয় সেখানে বাংলাদেশ সেকেন্ড টাওয়ারে আছে। আমার প্রত্যাশা থাকবে এটাকে প্রথম টাওয়ারে নিয়ে যাওয়া, অর্থাৎ আমাদেরকে কিছু অ্যাকশান কাজ করতে হবে। যেমন আমাদের যে বাজেট নাই, এই বিষয়ে কিন্তু বাজেট বরাদ্দ নয়। আমরা শুনছি যে একটা বাজেট বরাদ্দ হবে যারা ভিকটিম তাদের সেবার জন্য, হ্যাঁ, তাদের সাপোর্টের জন্য এই বাজেটটা বরাদ্দ হবে এবং যারা এই পাচারের সঙ্গে যুক্ত তাদের সাজা হবে। কারণ আমরা এই সাজার ব্যাপারে দেখছি যে বড় একটা সময় যায়, যার ফলে ভিকটিমরা কিন্তু সমঝোতা করে নেয় কিছু টাকা তারা পাওয়ার জন্য। তা এইটা হবে না। এটি তো আইনগত একটি বিষয়, এটি আমাদের দেশে চলমান, এটি নিয়ে তো আসলে আমরা এই বিষয়ে একেবারে সুনির্দিষ্টভাবে যদি অ্যাকশন নেওয়া না যায়, তাহলে কিন্তু আমরা যে টাওয়ার 1 সেখানে যেতে পারবো না। এটা আমার অনুরোধ। আপনি কি মনে করেন আগামী নেতৃত্বে যারা আসবেন এটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন? জি, আমি আশা করি, অবশ্যই আমাদের আশা থাকবে, কারণ আমরা তো নিরাশ হব না। কেন হলো না? বিগত দিনে কেন হলো না, আসলে এটা কি মনে করছেন আপনি, কেন না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা হচ্ছে হয়নি তা না, এটা একটা প্রসেস। বিগত দিনে যেমন আইনগুলো হয়েছে এবং একটা আলাদা মন্ত্রণালয়ে এটা প্রয়োজন বিশেষ করে আছে, যদিও এটাকে আরও স্ট্রং করা, শ্রম মন্ত্রণালয়, জি, এটাকে আরও স্ট্রং করা, বিশেষ করে প্রবাসীদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় যদি থাকে যারা স্পেসিফিক কাজ করবে এই বিষয়গুলো নিয়ে,
যেমন আমাদের কিন্তু লিস্ট এখনও আমরা বলতে পারবো না কত মানুষ বিদেশে আছে, কারণ আমাদের কিছু বৈধ আছে, কিছু অবৈধভাবে যাচ্ছে, যার ফলে প্রকৃত বৈধটি আছে কিন্তু অবৈধটির হিসাব অবৈধটা আপনাদের না। কাছে নাই। এছাড়া যারা পাচার হয়ে ফিরে আসছে তাদেরও সংখ্যা কিন্তু আমাদের কোথাও নাই। সরকার কিছু তথ্য, বিভিন্ন এনজিও বা সরকারিভাবে কিছু তথ্য আছে, কিন্তু প্রকৃত তথ্য নাই। এগুলোকে আসলে স্ট্রং জায়গায় আনতে হবে। ধন্যবাদ সুবলবাবু। আমরা শুধু দর্শক, আপনারা শুনছিলেন পাচার হওয়া মানুষের দুঃখের কথা, কষ্টের কথা, তাদের চোখের পানি ফেলে দেয়া, কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠানো এবং কিভাবে তারা পাচার হচ্ছেন, এই পাচার রোধ করতে যে তারা কিভাবে কাজ করছেন। আগামী নেতৃত্ব আশা করছি এই পাচার রোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চলে যেতে চাই এই মুহূর্তে নূর আলম শান্তর কাছে। নূর আলম শান্ত, আমরা যে বিষয়গুলো আপনার কাছ থেকে শুনছিলাম, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো যে আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডের নাগরিকদের যে সমস্যাগুলো রয়েছে, প্রতিদিনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানকল্পে আপনাকে যদি সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয় আপনার ওয়ার্ডের, আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ ইকবাল হাসান তুহিন ভাই। আমার তো প্রথম কাজ হবে জনগণের সাথে মিশে যাওয়া, জনগণের দোরগোড়ায় পৌঁছে পৌঁছে তাদের নানান রকম সমস্যা, সেই সমস্যাগুলো শোনা এবং ওইটাকে কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া। আমার এত জনসংখ্যার ভিতরে আপনি তো প্রতিদিন প্রত্যেকের কাছে কাছে যে শুনতে পারবেন না, তাহলে আপনার একটি ভাবনাটা তো থাকতে হবে, আমি নাগরিকদের কথাগুলো শুনবো এবং তাদের এই নাগরিকদের দুঃখ দুর্দশাগুলো দূর করবার জন্য এভাবেই আমি পদ্ধতিগতভাবে এগোবো। না, পদ্ধতিগতভাবে তো আমাদের একটা ফর্ম আছেই, নাগরিক ফোরামের আমাদের 60 জন সদস্যের একটি আছে, দল আছে, যারা নাগরিক সচেতনতা বৃদ্ধি সহ নাগরিকের বিভিন্ন অসুবিধা নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমরা সেই কথাগুলোকে কিভাবে, যারা সেবাদানকারী প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে কিভাবে এটাকে আদায় করা যায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে এমন, আপনি আদায় না করতে পারলে আপনাকে কেউ পৌঁছে দিবে না। তো আদায় করার ব্যাপারে যে ধরনের ভূমিকা নেওয়ার দরকার, আমরা সেইভাবে সবাইকে সাথে নিয়েই এটা আদায় করার ব্যবস্থা করব। ধন্যবাদ নূর আলম শান্ত। আমরা এবার চলে যাব আবারও শেখ আশরাফুজ্জামান আপনার কাছে। শেখ আশরাফুজ্জামান, আগামী ফেব্রুয়ারিতে আমরা জানতে পারছি যে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে খুলনার যে কোনো একটি আসন থেকে যদি আপনাকে প্রার্থী করা হয়, নাগরিকদের প্রতি আপনার কি আশ্বাস থাকবে? আমি তো প্রতিনিধি হব না, তো প্রতিনিধিদের কাজের কিছু বিষয় বলি। যেমন আমরা সিলেটে শাহজালাল রহমতুল্লাহর এক মাজারই একটা বড় সম্ভাবনাময় শিল্প, বলবো না তাকে, মাজার, তাকে লক্ষ্য করে লক্ষ লক্ষ প্রতিদিন লোক কিন্তু যায়। খুলনায় কিন্তু আমাদের সুন্দরবন আছে, আমাদের বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহর মাজার আছে, 60 গম্বুজ মসজিদ আছে। এই বিষয়গুলো, এই সুন্দরবন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যেমন অপতুল, সাথে সাথে এটা মার্কেটিং আমরা করতে পারি নাই। আমি যদি জাতীয় সংসদে যেতে পারতাম, তাহলে আমার প্রথমত দায়িত্ব ছিল যে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় এবং নতুন যুবকদের যারা পাশ করে বেরোচ্ছে তাদের কর্মসংস্থানের এখানে কিভাবে ব্যবস্থা করা যায়। এটা হলো মূল জিনিস। আপনার অর্থনৈতিক প্রবাহ যদি না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ফলে আমাদের কিন্তু আরেকটু অভাবের কথা বলি। দেখেন, এটা অভাব মানে কি, আমাদের কীভাবে খুলনা টিভি সেন্টারটা কিন্তু একটা চালু করতে যা যা প্রয়োজন আমাদের খুলনা খালিশপুরে কিন্তু আছে, সব ছিল, আছে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের যোগ্য নেতৃত্ব বা আমাদের যারা দায়িত্বশীল কর্মকর্তারা থাকেন তাদের ব্যর্থতার কারণে আমাদের এই অঞ্চলে কিন্তু যেসব শিল্পীরা আছেন তারা কিন্তু তাদের সেই প্রচার বা তাদের যে সৃজনশীল বিকশিত সেইগুলো কিন্তু থেকে আপনি কি মনে করেন আপনি নেতৃত্বে যদি যান আগামীতে, তাহলে এই খুলনার যে টিভি সেন্টারটি পূর্ণাঙ্গভাবে আপনার দ্বারা চালু করা সম্ভব হবে? আমার দ্বারা চালু না, যেটা বাস্তবতায় বলি যে আগামী নির্বাচনে যারা যাবেন জিতবেন, আমরা আমি বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির সভাপতি হিসাবে আমি যে দাবিগুলো বললাম, আমরা আশা করি এই বিষয়গুলো এই জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধির কাছে আমরা একটা লিখিতভাবে তুলে ধরব। তারা যেন ইশতেহারে এই বিষয়গুলো দেন এবং ক্ষমতায় গেলে যেন তারা এগুলো
বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং তার জন্য আমরা ওয়াচডগ হিসাবে ইনক্লুডিং ইউ আমরা কাজ করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শেখ আশরাফুজ্জামান। শুধু দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ নাগরিক ফোরামের নাগরিক ভাবনা অনুষ্ঠানটি। প্রতি রাতেই আমরা আপনাদের কাছে আসছি নাগরিকদের নানা ভাবনা নিয়ে। বিজয়ের মাস, এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতাকে পেয়েছি। আমরা স্মরণ করছি সেই সমস্ত বীর সেনানীদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আজকে কেটিভির পর্দায় আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবিত অবস্থায় এখনও আমাদের পাথে হয়ে আছেন। শুধু দর্শক, আপনাদের ভাবনাগুলোকে নিয়ে আগামী দিনে সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে আমাদের প্রচেষ্টা এগিয়ে যাবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুলনার নানা সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরব আপনাদের সামনে। আগামী দিনে নেতৃত্বের কাছে জনগণের দাবি উত্থাপিত হবে নাগরিকদের ভাবনার মধ্য দিয়ে। এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে ইকবাল হাসান তুহিন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।